দরজাটা খোলার পরে দেখা যায় যে ওর চুলগুলো খুব এলোমেলোভাবে অবস্থায় এরকম মানে অবস্থায় ও দাঁড়িয়ে আছে এবং খুবই অস্বাভাবিকভাবে ও দাঁড়িয়েছিল ওই সময়। কোনো কথা বলছিল না, জাস্ট দাঁড়িয়েছিল ওভাবে। তো তারপর এটা দেখে সবাই ওকে নিয়ে আসলে খাটের উপর শোয়ানোর পরে হচ্ছে ও শোয়ানোর সাথে সাথে ও মানে সেন্সলেস হয়ে যায়। তারপর থেকে মানে ওর আসলে কোনো কথা বলেনি। 3টার দিকে হচ্ছে আবারও সে ওই বিকট চিৎকারগুলো দিতে শুরু করে এবং আবারও সেই ওই যে আরবি যেটা বললাম যে আবল তাবল ওইটাই বলতে থাকে আবার। তো বলার এক পর্যায়ে হচ্ছে ওর অবস্থা খুব মানে খারাপ হয়ে যায়, যেটা আসলে মানে সাধারণ কোনো অসুখ আপনি ধরতে পারেন না। মানে তোমাদের উপরে আসলে কুফরি করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক যেটা সেটা করা হয়েছে। এখন ওই ব্ল্যাক ম্যাজিকটাকে ভাঙতে হবে, যদি না ভাঙা হয় তাহলে এটা বিষয়টা আরও বহুদূর গড়াতে পারে। তো তারপর ওনারা বললেন যে হ্যাঁ আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। ভাই আমার প্রথম যে স্টোরি এটা অনেকটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড, এবং ব্ল্যাক ম্যাজিক রিলেটেড এটা আমরা অনেকে আসলে বিশ্বাস করি না। বাট এটা যদি আমরা বিপরীত দিকে দেখতে চাই যে আমাদের জামানা হচ্ছে আমরা দুইটা জিনিস আসলে, একটা হচ্ছে মানুষ আর একটা জিন, দুইটা আমরা বিশ্বাস করি স্পেসিফিকলি। কিন্তু আসলে ব্ল্যাক ম্যাজিকটা আসলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকে আসলে কুফুরির মাধ্যমে হচ্ছে ওই জিন মানে বদজিন যেটাকে বলে সেটাকে দিয়ে আসলে অনেক খারাপ কাজ করতে চায়, মানে ওইটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। সো আমরা যদি জিন বিশ্বাস করে থাকি তাহলে ব্ল্যাক ম্যাজিক আমাদেরকে বিশ্বাস করতেই হবে অবশ্যই। সো ওই ইয়েতেই হচ্ছে আমার ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটি ঘটনা। এটা হচ্ছে ভাইয়া আপনার নরসিংদী, ওটা হচ্ছে বান্টির দিকের ঘটনাটা আর কি। তো এটা আসলে আমার এক ফ্রেন্ডের থেকে শোনা, আমার এক ফ্রেন্ডের হচ্ছে ওর মানে ভাগ্নির সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আসলে আমি শোনাতে চাচ্ছি। তো ঘটনাটা আসলে শুরু হয় ভাইয়া, বলে রাখা ভালো যে ওর ভাগ্নির নাম হচ্ছে লুসাইফা এবং হচ্ছে ও ক্লাস 8-এ পড়তো তখন। সো ঘটনার শুরুটা হয় হচ্ছে ও একদিন কোচিং থেকে যখন বাসায় ফিরে হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়ার পর এমনি সাধারণত ও ওয়াশরুমে বেশিক্ষণ সময় কাটায় না, বাট তারপরও ওই দিন হচ্ছে প্রায় 1.5 ঘন্টার মতো বা 1.5 ঘন্টার উপরে ও হচ্ছে ওয়াশরুমের ভিতরে কাটিয়ে দেয়। এবং প্রথমে এই জিনিসটা সবাই একটু না করলেও তারপরে আসলে বুঝতে পারে যে না, এটা তো লং টাইম হয়ে যাচ্ছে, এখন তোকে ডাকা দরকার। তো তারপর হচ্ছে ওকে যে নক করে, তো নক করার পর হচ্ছিল যে ভিতর থেকে কোনো সারা শব্দ আসছিল না। সো দ্যাটস ওয়াই ওনারা খুব মানে একটু ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাওয়ার পরে সবাই মিলে এসে ওকে ডাকাডাকি শুরু করে। ডাকাডাকি করার প্রায় 2-3 মিনিট পর্যন্ত ভাইয়া ও মানে দরজা খুলতেছিল না, অ্যান্ড হচ্ছে ভিতর থেকে কোনো আওয়াজও আসতেছিল না। 2-3 মিনিট পর হচ্ছে গিয়ে ও যখন মানে দরজাটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, ঠিক সেই সময় হচ্ছে ও দরজাটা খুলে, এবং দরজাটা খোলার পরে দেখা যায় যে ওর চুলগুলো খুব এলোমেলোভাবে অবস্থায় এরকম মানে অবস্থায় ও দাঁড়িয়ে আছে এবং খুবই অস্বাভাবিকভাবে ও দাঁড়িয়েছিল ওই সময়। কোনো কথা বলছিল না, জাস্ট দাঁড়িয়েছিল ওভাবে। তো তারপর এটা দেখে সবাই ওকে নিয়ে আসলে খাটের উপর শোয়ানোর পরে হচ্ছে ও শোয়ানোর সাথে সাথে ও মানে সেন্সলেস হয়ে যায়। তারপর থেকে মানে ওর আসলে কোনো কথা বলেনি। তো তারপরে ওনারা ভাবে যে সাধারণ কিছু বা সাইকোলজিক্যাল কোনো কিছু, এটা ভেবে হচ্ছে ওনারা জিনিসটাকে পাত্তা না দিয়ে ওনারা বলে যে দেখি ঘুমোক, মানে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে ওকে জিজ্ঞেস করা হবে যে কী হয়েছিল ওর সাথে। সো তারপর প্রায় 5-6 ঘন্টার মতো হচ্ছে ও ওরকমই থাকে। ওরকম থাকার পর 5-6 ঘন্টা পর হচ্ছে ও একটা বিকট চিৎকার দিয়ে হচ্ছে ঘুম থেকে উঠে একদম ডাইরেক্ট বসে যায়। তো বিকট চিৎকারটা ভাই এমন ছিল যে সাধারণ আমরা যে চিৎকারগুলো দিই ওরকম চিৎকারের মতো না, সেটা থেকে আরও লাউডলি ছিল চিৎকারটা। তো সবাই ভয় পেয়ে ওর কাছে ছুটে এসে ওকে জিজ্ঞেস করলে ও মানে এমনিতে কোনো কথা বলে না, কিন্তু আরবিতে কি জানি বিড়বিড় করে, যেটা আসলে আরবি হলেও মানে অতটা বোঝা যাচ্ছিল না। সো এই বিষয়গুলো দেখার পরে হচ্ছে ওর বলে রাখা ভালো যে ওর বাবা ছিল না, ওর বাবা মারা গেছে, অ্যান্ড হচ্ছে ওর মা ছিল, আর ওদের বাসায় হচ্ছে ওর 2 মামা থাকতো। তো ওরা চিন্তা করে যে ওকে তো এখন একটা সাইকোলজিস্ট দেখানো দরকার। তো এটা করার পরে পরদিন ওকে হচ্ছে গিয়ে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি দেখে সাধারণ কিছু ওষুধ লিখে দেন এবং উনি বলেন যে ওর সাথে তো
সামথিং মানে প্যারানর্মাল কিছু হচ্ছে। তো এইদিকে লক্ষ্য না দিয়ে হচ্ছে আপনার ওই বিশেষজ্ঞ মানুষদের কাছে নিয়ে গেলে একটু বেশি বেটার, উনি এটা সাজেস্ট করেন। ওকে, সো তারপর হচ্ছে ভাইয়া ওকে আবারও বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পরে এমনিতে খুব সুস্থ ছিল, ওই দিন আর কিছু হয় নাই, ওই দিন এমনি স্বাভাবিকই ছিল। কিন্তু ঘটনাটা হয় আর এর 2 দিন পর। আসলে এই 2 দিন পর হচ্ছে হঠাৎ করে একদিন রাত্রেবেলা প্রায় 1:30-2টা নাগাদ এই সময়টাতে হচ্ছে ও হুট করে নিজের ঘর থেকে মানে উধাও হয়ে যায়, মানে ওকে পাওয়া যাচ্ছিল না ঘরে। এবং হচ্ছে ওদের বাড়িটা ছিল হচ্ছে 3 তলা, ওরা থাকতো হচ্ছে দোতলায় একটা ফ্ল্যাটে থাকতো, এবং বাকি সবগুলো রুম ভাড়া ছিল আর কি। সো ওকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সবাই আসলে রুমে সার্চ করে এভরিওয়্যার, একদম ধরেন আপনার খাটের নিচ বলেন, আপনার আলমারির ভিতরে বলেন, ওয়াশরুমে বলেন, সব জায়গায় ওকে খোঁজাখুঁজি করা হয়, বাট তারপরে ওকে পাওয়া যাচ্ছিল না। তারপর হচ্ছে সবাই আসলে ওই দিন খুবই ভয় পেয়ে যায় এবং খুবই শকড হয়। তারপর হচ্ছে ওনারা খুবই শকলি যে বিষয়টা, এটা হচ্ছে মানে ফ্ল্যাটের যে মেন দরজাটা ছিল ওটা আসলে ভিতর থেকে নক করা ছিল, মানে বাইরে যে কেউ গিয়েছে ওরকম কোনো ইয়ে নেই আসলে। সো তারপরও ওনারা বাইরে গিয়ে নিচের যিনি ভাড়াটিয়া যারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করা হয় যে ও আপনাদের রুমে আসছে কিনা বা ওকে দেখছেন কিনা। তো ওনারা তো বলে যে না, আমাদের ঘরে তো আসে নাই বা আমরা দেখিনি। সো খোঁজাখুঁজি করার এক পর্যায়ে হচ্ছে আপনার ওর যে মামা, ওর ছোটো মামা হচ্ছে ছাদে যায় ওকে খোঁজার জন্য, এবং ছাদের দরজাটাও ভিতর থেকে লক করা ছিল। তো ছাদে যাওয়ার পর দেখা যায় যে ও মানে ছাদের এক পাশে একদম রেলিংয়ের সাথে দাঁড়িয়ে আছে, একদম চুপচাপ। তো এইটা দেখে ওর মামা সবাইকে ডাক দিয়ে সবাই ছাদে আসে। ছাদে আসার পর হচ্ছে আস্তে আস্তে ওর পিছে যাওয়ার পরে ওকে যখন ছোঁয় ওই মুহূর্তে ও সেন্সলেস হয়ে যায় আবার। তো তারপর হচ্ছে ভাইয়া ওকে আবারও নিয়ে আসা হয়। তখন একটু সবাই আসলে খুবই ভয় পায় যে বিষয়টা আসলে মানে বিশ্বাস করার মতো না যে একটা নক করা গেটের ভিতর থেকে কীভাবে বেরিয়ে যেতে পারে। তখন হচ্ছে ওকে এরপর দিনই হচ্ছে আপনার একজন কবিরাজ বা ওই রকম প্যারানর্মাল বিশেষজ্ঞ ওনাদের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। তো ওই দিন আসার পরে ও যখন সেন্সলেস হয়ে যায়, ও ঘটনাটা ছিল তখন 1:30-2টা নাগাদ, যেটা বললাম ভাইয়া। এর মধ্যে কিছুক্ষণ সময় ও শুয়েছিল বা কিছুক্ষণ সময় সেন্সলেসই ছিল বাকি। তারপর হচ্ছে ঘটনাটা 3টার দিকে হচ্ছে আবারও সে ওই বিকট চিৎকারগুলো দিতে শুরু করে, এবং আবারও সে ওই যে আরবি যেটা বললাম যে আবল তাবল ওইটাই বলতে থাকে আবার। তো বলার এক পর্যায়ে হচ্ছে ওর অবস্থা খুব মানে খারাপ হয়ে যায়, যেটা আসলে মানে সাধারণ কোনো অসুখ আপনি ধরতে পারেন না। মানে ও খুব ছটফট করতেছিল এবং হচ্ছে ওর হাত পাগুলো মানে খুব বিস্ময়করভাবে মানে মোচড়াচ্ছিল এরকমভাবে, আবার নিজের চুল নিজে মানে টেনে ছিঁড়ে ফেলবে এরকম একটি অবস্থা। সো তারপর হচ্ছে ওর যে মামা, বড় মামাকে পাঠানো হয় যে এখন তো অবশ্য ওই সময় তো দোকানপাট খোলা থাকে না, ওষুধের দোকানই বলেন বা ডাক্তারের দোকান বলেন কোনোটাই খোলা থাকে না। আর তারপরও বললো যে এলাকার মধ্যে একজন ডাক্তার আছেন, ওনাকে বাসা থেকে ডাক দিয়ে নিয়ে আসতে। তো ওর মামা চলে যায় ওনাকে ডাক দিয়ে আনতে। এর মধ্যেই হচ্ছে আপনার প্রায় 10-15 মিনিটের ব্যবধান। এই 10-15 মিনিটের ব্যবধানেই হচ্ছে ও ছটফট করতে করতে একটা পর্যায়ে ও ভাইয়া মারা যায়। এবং ওর মারা যাওয়ার পরের অবস্থাটা এমন ছিল যে ওর মানে 2টা হাত বলেন, এটা হচ্ছে আর যেটা বললাম যে মোচড়ামুচড়ি করতেছিল, মারা যাওয়ার পর মানে অবস্থাটা এমন যে ওর হাতটা মুচড়িয়ে পিছনে চলে গেছে এরকম অবস্থা। আর ঘাটটাও একটু বেঁকা হয়ে গেছে, চুলগুলো সব অনেক মানে টানার কারণে একটু এলোমেলো হয়ে গেছে, পাগুলো প্রায় একটু মানে স্বাভাবিক পর্যায়ে নাই, এরকম একটি অবস্থা। তো এরকম একটি অবস্থায় হচ্ছে ও মারা যায় আসলে। তারপর হচ্ছে এই জিনিসটা আসলে ওর মা কোনোভাবেই নিতে পারে নাই। তার মামা আসতে আসতে এই জিনিসটা হয়ে যায় আসলে। ডাক্তার এসে বলে যে ও তো আর নাই, এবং ডাক্তার এসে খুবই মানে ভয়ও পান ওর মানে মৃত্যুর যে অবয়ব সেটা দেখে। তারপর হচ্ছে কিন্তু মানে ওনারা কিন্তু পরের দিনই আসলে কোনো কবিরাজ বা কোনো কারো কাছে যেতেন, যেটার জন্য হয়তো ও বেঁচেও যেতে পারত, কিন্তু মানে দুর্ভাগ্য সেটাও চলে গেল। তারপর ভাইয়া পরে আর কবিরাজের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করে নাই। ওকে ওই দিনই হচ্ছে আপনার মানে দাফন টাফন দিয়ে আপনার সব কিছু শেষ করে আবার বাসায় চলে আসে সবাই। তো ওই দিন হচ্ছে ফ্যামিলির সবাই আসেন। ফ্যামিলির অনেকেই ওদের পরিবারের অনেকেই জিনিসটা জানতেন না বা ওনারা ইচ্ছা করে জানান নাই,
কিন্তু তার পরবর্তীতে হচ্ছে জানাতে হয়েছে তাদেরকে। তারপরে ভাইয়া প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো আপনার ঘটনাটা স্বাভাবিক ছিল। তবে মানে ওই ঘটনাটা মানে ভৌতিক কোনো ঘটনা হয় নাই, বাট তারপরেও ওর মানে মারা যাওয়ার কারণে যে একটা মানে শোকাহত বলেন বা খারাপ লাগা বলেন, ওইটা আসলে সবার মধ্যে কাজ করতেছিল। দেন ওর মার হচ্ছে বেশি খারাপ লাগতেছিল, কারণ ওর আসলে বাবা ছিল না, যে লুসিফার মেয়েটার বাবা ছিল না, এবং মেয়ে বলতে ও একাই ছিল। তো এইটার কারণে হচ্ছে ভাইয়া ওর মা আসলে খুবই মানে ভেঙে পড়ে, এবং ওনাকে সামাল দেওয়ার মতো আসলে তেমন কোনো ভাষা ছিল না ওই সময়। বাট তারপরও 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম চলার পরে জিনিসটা স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে যাওয়ার পরে এর কিছুদিন পর আবার মানে ঘটনাটা মুভ অন করে হচ্ছে ওর মার উপর, যেটা এতদিন মানে ওনার মেয়ের উপর ছিল, সেটা হচ্ছে এখন ওনার মার উপর আবার মুভ অন করে। সো উনি কি হয়, একদিন মানে কিচেনে গিয়ে হচ্ছে উনি রান্না করতেছিলেন, তো হুট করে উনি ওই জায়গায় সেন্সলেস হয়ে যায় রান্নাঘরে। তো রান্নাঘরে সেন্সলেস হয়ে যাওয়ার পরে ওনার যে ভাই ছিল, ওনার ভাই ওনাকে যে নিয়ে আসেন রান্নাঘর থেকে, নিয়ে এসে ওনাকে সেমভাবে ওই খাটে শোয়ানোর পরে সেম জিনিসটাই হচ্ছিল, যেটা ওনার মেয়ের সাথে হচ্ছিল, ওনার সাথেও সেম জিনিসটাই হচ্ছিল আসলে। সো তারপর এখন ওনাকে আর দেরি করা হয়নি, ওনাকে ওই দিনই একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো নিয়ে যাওয়ার পর কবিরাজ মানে দেখলেন যে হুজুর ছিলেন, ওই হুজুর দেখার পরে উনি বলতেছেন যে আপনারা এটা কী করছেন, আপনারা কেন প্রথম দিন আসেন নাই, আপনারা জানেন না যে বিষয়টা কত দূর মানে গড়িয়ে গেছে বা কতটা ভয়ঙ্কর হয়ে গেছে। এখন আপনারা যদি শুরুতে আসতেন তাহলে হয়তো এতটুকু আসলে বিষয়টা গড়াতো না, বা এতটুকু আপনারা দেখতে হতো না আজকে। সো তারপর দেখা যায় যে ওদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বা কুফরি যেটা বলেন সেটা করা হচ্ছে, হুজুর ওটা বললেন। এবং হুজুর স্বাভাবিক পর্যায়ে ওই দিন বললেন যে ওই রাতটা হুজুরকে সময় দিতে। এমনিতে হুজুর একটি তাবিজ বা কিছু লিখে ওনাকে দিয়ে দিয়েছেন, বলছে এটা ওনার মানে হাতে বেঁধে উনি যাতে আজকে রাতটা যাতে বাসায় থাকে। তারপর ওনাকে বাসায় নিয়ে আসা হয়। দেন ওই রাতে আর বেশি কিছু হয়নি, ওই রাতে স্বাভাবিকই ছিল। এর পরের দিন হচ্ছে হুজুর ওনাদেরকে আবার ফোন দেয়, ফোন দিয়ে হুজুরের কাছে যেতে বলে। সো যাওয়ার পর হচ্ছে যে হুজুর পুরো বিষয়টা আসলে বলে যে তোমাদের উপরে আসলে কুফরি করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক যেটা সেটা করা হয়েছে। এখন ওই ব্ল্যাক ম্যাজিকটাকে ভাঙতে হবে, যদি না ভাঙা হয় তাহলে এটা বিষয়টা আরও বহুদূর গড়াতে পারে। তো তারপর ওনারা বললেন যে হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমাদের কোনো সমস্যা নেই। তো উনি বসলেন, সবাইকে নিয়ে বসার পরে হচ্ছে উনি বের করলেন যে মানে যেই জাদুটা করা হয়েছে, যে কালো জাদুটা করা হয়েছে, এই কালো জাদুটা আসলে কোথায় রাখা হয়েছে উনি এটা আগে বের করলেন। তো তারপর দেখা গেল যে ওদের বাড়ির এখানে একটা শ্মশান ছিল, এর পুরনো অনেক আগের। এখন অবশ্য ওটাতে আসলে কাজ হয় না, বাট ওটা অনেক পুরনো শ্মশান ছিল এর আগে। তো ওই জায়গাটা হচ্ছে একটু পরিত্যক্ত, বা আপনি নীরব বলতে পারেন। তো ওই জায়গাটায় হচ্ছে আসলে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, বা ব্ল্যাক ম্যাজিকটা পুঁতে রাখা হয়েছিল ওই জায়গায়। সো তারপর হচ্ছে ওদেরকে নিয়ে সবাই যায় ওই জায়গাটায় যাওয়ার পর হচ্ছে মাটি খুঁড়ে একটা মাটির হাড়ির মতো এরকম একটা পাওয়া যায়, এবং ওটার মুখটা বাঁধা ছিল হচ্ছে একটা কাপড় দিয়ে, তবে কাপড়টা হচ্ছে রক্তে ভেজা ছিল, এরকম একটা টাইপ কাপড়। তো সেটা দিয়ে ওইটার মুখটা বাঁধা ছিল। তো সেটা খোলার পরে ভিতর থেকে আপনার হচ্ছে 32 নাকি 34টার মতো সেটা হচ্ছে খেজুর গাছের কাটা পাওয়া যায়। আর হচ্ছে চিল আমরা চিনি, সেই চিলের হচ্ছে আপনার মাথা ছিল না, আর এবং হচ্ছে পা ছিল না। এই দুইটা জিনিস ছাড়া হচ্ছে চিলটা একটা চিল মানে একটা সুতোতে, হ্যাঁ মৃত চিল মানে সুতোতে বাঁধা, এটা ভিতরে ছিল। আর হচ্ছে একটা কাগজে মানে একটা কাপড়ের মতো, এটার ভিতরে হচ্ছে কিছু চুল আর কিছু নখ এরকম জাতীয় কিছু টাইপ ছিল আর কি। তো এগুলোই ওইটার ভিতরে ছিল। তো থাকার পরে ওইটা যখন পাওয়া হয় তখন ওগুলো নিয়ে সব কিছু মানে ওই জায়গায় পুড়িয়ে ফেলা হয়। তো পুড়িয়ে ফেলার পর হচ্ছে ওই যে বজ্জিনের যে শক্তিটা ছিল ওদের উপর, ব্ল্যাক ম্যাজিকের যে শক্তিটা ছিল ওইটা আসলে তখন ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পর হচ্ছে হুজুর ওই জিনকে আসলে ডাকে এবং জিনকে জিজ্ঞেস করে যে মানে কার প্ররোচনায় তোরা এটা করেছিস। তো জিন বলে যে বান্দরবনের একজন নাকি ওদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে, মানে বান্দরবনের একজন কবিরাজ, বা আপনি বলতে পারেন যে এইসব নিয়ে তিনি কাজ করেন। তো ওনাকে দিয়ে হচ্ছে মানে এই কাজটা করানো হয়েছে। এখন ওনাকে কে বলেছে এই কাজটা করতে, এইটা তো জানতে হবে। তারপর এইটা জানার জন্য হচ্ছে ওদের মামা
আর হচ্ছে ওই হুজুর, এই দুইজন হচ্ছে এর পরের দিন বান্দরবন যায় ওই ওনার কাছে যাওয়ার পর উনি মানে বলেন, উনি যেই লোকটার কথা বলেন ওই লোকটাকে তো ওনারা চিনেন না, তবে ওর মামা ছবি দেখান একটা একটা করে ওনাদের সব কিছুরই মানে সবারই ছবি দেখান। সবার ছবি দেখার পরে যেটা বের হয় যে ওর মানে লুসাইফা যে মেয়েটা ছিল ওর হচ্ছে ওর চাচা আসলে এই ব্ল্যাক ম্যাজিকটা করেন। এবং পরবর্তীতে জানা যায় যে জিনিসটা উনি করেছেন হচ্ছে ওদের মানে সম্পত্তির জন্য, মানে সেটা খুবই স্যাডলি। এবং হচ্ছে আপনার যেদিন হচ্ছে লুসাইফা মারা যায় ওদিনও উনি বাসায় এসেছিলেন, মানে বাসায় আসার পর দাফন টাফন করে উনি যে চলে গেছেন, এরপরে আর উনি বাসায় যান নাই। এরপরে উনি মানে ওই দিন থেকে পলাতক ছিলেন, তো এরপর থেকে আর ওনাকে পাওয়া যায়নি। সো এইটা যখন জানতে পারেন তখন ওর মামা আসলে ওর মাকে তখন কিছু জানান নেই, তখন ওর মামা জাস্ট চলে আসার পরই হচ্ছে ওনাদেরকে কিছু না জানিয়ে ওনারা হচ্ছে আগে মানে আইনের কাছে যান, মানে পুলিশের কাছে যেয়ে ওইটাকে করেন, তারপর ওখানে আইন সেই কাজটা করে আর কি। তো তারপর শুনেছিলাম মানে 2 সপ্তাহ পর ওনাকে পাওয়া যায় এবং ওনাকে আইনিগত যে সাজা দেওয়া দরকার ওইটা দেওয়ার জন্য নিয়ে যায়। তো এই ছিল ভাইয়া কাহিনী। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।